এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় এলাকা লভিভে রুশ হামলার জেরে নিজেদের আকাশ সীমায় যুদ্ধবিমান উড়ালো ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ড। বুধবার রাতভর পোল্যান্ড ও তার মিত্রদের বিমান উঠতে দেখা যায়। এ সময় দেশটির সীমান্তবর্তী লভিভে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এই কারণেই সতর্ক অবস্থানে পোল্যান্ড। ইউক্রেন জুড়ে সম্প্রতি হামলার মাত্রা ব্যাপক বাড়িয়েছে মস্কো। কিয়েভ ছাড়াও পোল্যান্ড সীমান্তবর্তী লভিভেও নিয়মিত চালানো হচ্ছে ড্রোন মিসাইল হামলা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়িয়ে যাওয়ার শঙ্কায় ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডও। দেশটির সীমান্তবর্তী ইউক্রেনের লভিভ শহরে রাশিয়া হামলার তীব্রতা বাড়ানোর পর থেকেই সতর্ক অবস্থানে পোলিশ সরকার। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগও তুলেছে দেশটি। লভিভে পুতিন সেনাদের তীব্র হামলার মুখে পোল্যান্ড গত ৮ দিনে ৩ বার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে বাধ্য হয়। কুরস্কে হামলার পর থেকেই বেড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা। রাজধানী কিয়েভ সহ বিভিন্ন এলাকায় হামলা ব্যাপক জোরদার করেছে রুশ সেনারা। একের পর এক ড্রোন মিসাইলে কেঁপে উঠেছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকা লভিভও। লভিভ অঞ্চলের অবস্থান পোল্যান্ডের সীমান্তবর্তী হওয়ায় এই যুদ্ধের আঁচ লেগেছে দেশটিতেও। হামলার তীব্রতা বাড়ায় এরই মধ্যে সতর্ক অবস্থানে পোলিশ সরকার। গত ২৬ আগস্ট রুশ ড্রোনের ধ্বংসাবশেষ পৌঁছায় ন্যাটোভুক্ত পোল্যান্ডের ভূখণ্ডে। সে সময় এ নিয়ে তৈরি হয় উত্তেজনা। ডজনখানেক বোমারু বিমানের মহড়া চালায় পুলিশ সরকার। এরপর আরও কয়েক দফায় পোল্যান্ডের সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়া বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। আগেই আমরা গোয়েন্দা তথ্য পেয়েছিলাম কিয়েভ ছাড়াও আমাদের সীমান্তবর্তী লভিভে ব্যাপক হামলা হবে। সতর্কতা হিসেবে আমরা ১ ডজন কৌশলগত বোমারু বিমান উড়িয়েছি। লভিভে তীব্র হামলা জেরে ৮ দিনের ব্যবধানে অন্তত ৩ বার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে পোল্যান্ড। জোটকে সঙ্গে নিয়ে চালিয়েছে যুদ্ধ বিমানের মহড়াও। এরই মধ্যে তাদের আকাশসীমায় প্রবেশ করলে রুশ ড্রোন ভূপাতিতের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এমন পরিস্থিতিতে ন্যাটোভুক্ত দেশটির যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা ক্রমেই বাড়ছে বলে মত বিশ্লেষকদের। অবশ্য ৩০ মাসের রাশিয়া ইউক্রেন যুদ্ধে আগেও কয়েকবার দুই দেশের বিরুদ্ধেই পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। একবার ইউক্রেনের মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে ২ পোলিশ নাগরিকের মৃত্যুও হয়েছিল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নিন্দা সমালোচনার মধ্যে গাজায় অব্যাহত হামলা। গত ২৪ ঘন্টা ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে অন্তত ১৮ ফিলিস্তিনের। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা। জানায় ভয়াবহ হামলা চালানো হয়েছে গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলে। রাফা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ২ জন। উপত্যকার জয়তুন এলাকায় বেসামরিকদের টার্গেট করে একটি স্কুলে বিমান হামলা চালানো হয়েছে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ ফিলিস্তিনির। রাতভর হামলা চালানো হয়েছে আল মাওয়াসিতেও। ব্যাপক হামলা হয়েছে দেইর আল বালাতে। মিশর গাজা সীমান্ত কখনো হামাসের রসদ সরবরাহে ব্যবহৃত হবে না, এই গ্যারান্টি পেলেই একমাত্র স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে ইসরায়েল। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে ফিলাডেলফিয়া করিডোর নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। আবারও সেনা প্রত্যাহার ইস্যুতে করেন বিরোধিতা। বলেন, স্থায়ী যুদ্ধবিরতির আগে নিশ্চিত করতে হবে এই করিডোর দিয়ে হামাসের জন্য অস্ত্র সরবরাহ করা হবে না। যতদিন সন্ত্রাসীরা তাদের প্রয়োজনে এটি ব্যবহারের চেষ্টা করবে ততদিন ইসরায়েলি সেনাদের উপস্থিতি থাকবে। যুদ্ধবিরতি চুক্তির পথে অন্যতম বাধা ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ। On our red lines, including the Philadelphia Accord, Southern agree to begin discussions about স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় কিন্তু রাজি হয়েছিলাম। আমাদের শর্ত হলো ফিলাডেলফি করিডোরে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকতে হবে। আগে যা হয়েছে তা ঠেকাতে হবে। তবে তেমন কোনো লক্ষণ দেখছি না। আর যতক্ষণ তা না হয় আমরা সরব না। ৩টি লক্ষ্য অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ আমরা। হামাসের সামরিক ও রাজনৈতিক সক্ষমতা ধ্বংস, সব জিম্মির মুক্তি এবং এটা নিশ্চিত করা যে গাজা আমাদের জন্য কখনো হুমকি হবে না।
এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে গাজা ইস্যুতে আবারও জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবারের অধিবেশনে চরম হতাশা প্রকাশ করা হয় চলমান পরিস্থিতি নিয়ে। 3 মাস আগে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের তোলা যে প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ হয়েছিল, ইসরায়েল এখনও সেটি গ্রহণ না করায় ক্ষোভ ঝাড়ে কয়েকটি সদস্য দেশ। ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের সাফাই একটু সময় সাপেক্ষই হয় এ ধরনের কূটনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন। গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কড়া সমালোচনা করে আলজেরিয়া। অন্যদিকে হামাসের হাতে 6 ইসরায়েলি জিম্মি নিহতের বিষয়ে পরিষদের সদস্যদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে ইসরায়েল। পশ্চিম তীরে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে ইসরায়েলি স্নাইপারদের। ফিলিস্তিনিদের দেখলে গুলি করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ভয়ে দরজা জানালাও খুলে রাখতে পারছেন না ফিলিস্তিনিরা। এদিকে জেনিন, তুবাস, নাবলস, তুলকারেম সহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ট্যাঙ্ক, বুলডোজার দিয়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনাবাহিনী। গুড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্থাপনা, মানুষের উপর উঠিয়ে দেওয়া হচ্ছে বুলডোজার। ইসরায়েলি হামলায় নারী, শিশু সহ বৃহস্পতিবারও অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক আগ্রাসনে পশ্চিম তীরে প্রাণহানি ছাড়িয়েছে 40-এর ঘর। জিম্মি মুক্তির দাবিতে এখনও উত্তাল ইসরায়েল। বুধবার টানা 4র্থ রাতের মতো রাজধানী তেল আবিবে হয় ব্যাপক বিক্ষোভ। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি ও নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও হয়। হামাসের হাতে বন্দীদের উদ্ধারের দাবিতে গত 11 মাস ধরে চলমান বিক্ষোভ আরও জোরদার হয় 6 জিম্মি নিহতের ঘটনায়। নিজ স্বার্থ রক্ষায় নেতানিয়াহু আটকদের উদ্ধারে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে দাবি বিক্ষোভকারীদের। একের পর এক গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে যায় শরীর, তারপর বুলডোজার দিয়ে টেনে বের করা হয় মরদেহ। পশ্চিম তীরে এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলো 16 বছরের এক কিশোর। তুবাসের ফার শরণার্থী শিবিরে এই বর্বরতা ঘটে। ক্যাম্পে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে চাইলে বাধা দেয় ইসরায়েলি সেনারা। নিহত কিশোরের নাম মাজেদ ফিদা আবু জায়না। 7 অক্টোবরের পর থেকে গাজার পাশাপাশি পশ্চিম তীরেও আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গেল কয়েকদিনে তীব্র হয়েছে যার মাত্রা। যুক্তরাষ্ট্রের নির্বাচন যত এগিয়ে আসছে, অনলাইনে ছড়াচ্ছে নানা রকম গুজব। রহস্যজনক বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রকাশ করা হচ্ছে একের পর এক ভিত্তিহীন তথ্য। কোনো ভুয়া সংবাদ ভাইরাল হবার পর বন্ধ করে দেওয়া হয় ওয়েবসাইটগুলো। এমন কাজের সাথে যুক্ত একটি নেটওয়ার্ক শনাক্ত করেছে মার্কিন গোয়েন্দারা। তবে কে বা কারা এর সাথে যুক্ত এখনো প্রমাণ মেলেনি। যুক্তরাষ্ট্রের অভিযোগের তীর রাশিয়ার দিকে। কেবিএসএফ সান ফ্রান্সিসকো নিউজ নেটওয়ার্কের একটি ওয়েবসাইট থেকে গত সোমবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে জড়িয়ে একটি খবর প্রকাশ করা হয়। বলা হয়, সান ফ্রান্সিসকোয় 2011 সালে 13 বছর বয়সী শিশু অ্যালিসিয়াকে গাড়ি চাপা দিয়ে চলে যান হ্যারিস। সেই দুর্ঘটনার পর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে শিশুটি। 5 মিনিটের একটি ভিডিও সংযুক্ত করা হয় খবরটির সাথে। সেখানে এক নারী নিজেকে অ্যালিসিয়া বলে দাবি করেন, যার বয়স এখন 26। জানান, দুর্ঘটনার পর 11টি সার্জারি করতে হয় তাকে। কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও এবং বিভিন্ন স্ক্রিনশট। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ফ্যাক্ট চেকে ধরা পড়ে সংবাদটির নানা অসঙ্গতি। ভিডিওতে দেখানো নারীর পরিচয়, শারীরিক অবস্থা, কোনো কিছুর সত্যতা মেলেনি। মজার বিষয় হলো, দুর্ঘটনা কবলিত যে গাড়িটি প্রকাশ করা হয় সেটি ছিল 2018 সালের ছবি। এক্সট্রের ছবিগুলো নেয়া মেডিকেল রিসার্চ আর্টিকেল থেকে। এর মধ্যে একটি 58 বছর বয়সী চীনা নাগরিকের, দ্বিতীয়টি নেদারল্যান্ডসের 12 বছর বয়সী এক শিশুর। আগস্টের মাঝামাঝি তৈরি ওয়েবসাইটটির অ্যাক্সেস এখন বন্ধ। মার্কিন রাজনীতিবিদদের নিয়ে ভুয়া খবর ছড়িয়ে চলছে কেবিএসএফ এর মতো এমন বহু ওয়েবসাইট। ভুয়া সংবাদ প্রচারের কিছুদিন আগে তৈরি হয় ওয়েবসাইট, স্বার্থসিদ্ধির পরপরই চলে যায় অফলাইনে।
পুরোপুরি ভুয়া অতিরঞ্জিত সংবাদের সাথে প্রত্যক্ষদর্শী, তথ্য ফাঁসকারী বা ফ্রিল্যান্স সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও যুক্ত করা হয়। কণ্ঠ হয় সাধারণত এআই জেনারেটেড। ইউক্রেন নিয়েও ভুয়া তথ্য ছড়ায় নেটওয়ার্কটি। মার্কিন গোয়েন্দাদের ধারণা এর সাথে মস্কোর সম্পৃক্ততা রয়েছে। 2024 সালের নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য ভ্লাদিমির পুতিন ও তার সহযোগীরা বিভিন্ন প্রতিষ্ঠানকে ভুয়া তথ্য ও রাষ্ট্রীয় প্রোপাগান্ডা ছড়ানোর নির্দেশনা দেন। রাশিয়া একমাত্র বিদেশি শক্তি নয়, মার্কিন গোয়েন্দারা লক্ষ্য করেছেন ইরানও তৎপরতা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করছে বলে আনুষ্ঠানিক অভিযোগ ও তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ডরথি তসরিন, যমুনা নিউজ। আবারও বন্দুক হামলার ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রে। জর্জিয়ার একটি স্কুলে এলোপাতাড়ি গুলিতে নিহত কমপক্ষে 4 জন, আহত আরও 9 জন। বুধবার স্থানীয় সময় সকাল 10:20 দিকে এই অস্ত্র সহিংসতার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে স্কুল কম্পাউন্ডে হঠাৎ শুরু হয় গোলাগুলি। নিহতদের মধ্যে 2 জন শিক্ষার্থী, 2 জন শিক্ষক। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। ছুটে আসে অভিভাবকরাও। এই ঘটনায় আটক করা হয়েছে ওই স্কুলেরই এক ছাত্রকে। পুলিশি হেফাজতে রাখা হয়েছে সন্দেহভাজন 14 বছরের কিশোরকে। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। এখনো কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তাও জানায়নি জর্জিয়া পুলিশ। আবারও অস্ত্র সহিংসতার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। I don't have any kids, but this is definitely way too close to home. আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গের হাজারো মানুষ। বুধবার স্থানীয় সময় রাতে মোমবাতি হাতে রাস্তায় রাস্তায় নামে মানুষের ঢল। টর্চ, ফ্ল্যাশলাইট জ্বালিয়েও প্রতিবাদে অংশ নেন অনেকে। রাতে 1 ঘন্টার জন্য কলকাতার সব আলো নিভিয়ে ফেলার আহ্বান জানান আন্দোলনকারীরা। তাদের ডাকে সাড়া দিয়ে রাজভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা সড়কের আলো নিভিয়ে রাখা হয়। পরে মোমবাতি নিয়ে সড়কে অবস্থান নেয় ছাত্র জনতা। দাবি জানায় নারী চিকিৎসক ধর্ষণে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির। আন্দোলনে অংশ নেন ওই চিকিৎসকের পরিবার। হঠাৎ বিপাকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। বুধবার সমর্থন সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় জগমিত সিং এর নিউ ডেমোক্র্যাট পার্টি এনডিপি। উদারপন্থীদের স্বার্থপর আখ্যা দেন তিনি। স্বকীয়ভাবে নির্বাচন করার ঘোষণাও দিয়েছে তারা। 2025 সালের অক্টোবরে দেশটিতে নির্বাচন হবার কথা, কিন্তু ট্রুডো অনাস্থা ভোটে হেরে গেলে হতে পারে আগাম নির্বাচন। বছর ঘুরলেই কানাডায় নির্বাচন, কিন্তু শেষ মুহূর্তে বড় ধাক্কা খেল জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। বুধবার দলটি থেকে সমর্থন তুলে নেয় শরিক জগমিত সিং এর নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপি। তাতেই টালমাটাল ক্ষমতাসীনরা। ট্রুডোকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বহুদিন ধরেই সহায়তা করছিল দলটি। 2022 সালে লিবারেল এনডিপি চুক্তি অনুযায়ী সরকারের যে কোনো বিলে সমর্থন দিত তারা। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে বাড়ে 2 দলের বিরোধ, বিশেষভাবে মূল্যস্ফীতি ও আবাসন সংকট নিয়ে চাপে ট্রুডো প্রশাসন। লিবারেলদের স্বার্থপর আখ্যা দেন এনডিপি নেতা ও ভারতীয় বংশোদ্ভূত জগমিত সিং। উদারপন্থীদের সাথে আর কোনো চুক্তি নেই এনডিপির। তারা খুবই স্বার্থপর। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজেদের কাজে ব্যবহার করছে। রক্ষণশীলদের চ্যালেঞ্জ করার জন্য যে শক্তি দরকার তাও তাদের নেই। আমি মনে করি সেই সক্ষমতা রয়েছে আমাদের। এনডিপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত, এমনটাও জানান তিনি। এরপরই বিপাকে পড়ে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। বিভিন্ন জরিপও বলছে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে জগমিত সিং। তবে কোণঠাসা পরিস্থিতি প্রকাশ করতে নারাজ কানাডার প্রধানমন্ত্রী। কৌশলী অবস্থান নিয়ে বলেন, আপাতত রাজনীতি নিয়ে ভাবছেন না, দেশবাসীর মৌলিক চাহিদা পূরণই মুখ্য। সে বিষয়ে জগমিতের সাথে আলোচনায় বসার অপেক্ষায় আছেন, এমনটাও জানান তিনি। জগমিতের সাথে সংলাপের অপেক্ষায় আছি। অন্যরা রাজনীতিতে ফোকাস করুক, কিন্তু আমি সত্যি আশা করি এনডিপি কানাডীয়দের উন্নয়নের দিকে মনোনিবেশ করবে। গেল কয়েক বছর ধরে সেটাই করছি আমরা। 2025 সালের অক্টোবরে নির্বাচন হওয়ার কথা কানাডায়। তবে এবার ট্রুডো অনাস্থা ভোটে হেরে গেলে আগাম নির্বাচন হতে পারে দেশটিতে। ইফাদারা খন্দকার, যমুনা নিউজ।
আবারও অভিবাসন প্রত্যাশী বোঝাই নৌকাডুবি হয়েছে ভূমধ্যসাগরে। বুধবার ইতালি উপকূলে ২৮ জনকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে রাবারের ডিঙ্গি। নাটকীয় অভিযানে ৭ জনকে জীবিত উদ্ধার করে ইতালির কোস্টগার্ড। এখনও নিখোঁজ শিশু সহ ২১ জন, চলছে তল্লাশি। উদ্ধারকৃতরা সবাই সিরিয়ার নাগরিক। ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে ইউরোপে প্রবেশের লক্ষ্যে লিবিয়া থেকে রওনা দিয়েছিল তারা। ল্যাম্পাডুসা দ্বীপের কাছাকাছি পৌঁছে দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি। ইতালিয়ান কোস্টগার্ডের নজরে পড়ায় এগিয়ে যায় উদ্ধারে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা তথ্য অনুযায়ী চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় মৃত্যু হয়েছে ২৫০০-এর বেশি মানুষের। আবারও ভয়াবহ দাবানলের কবলে ব্রাজিল। তীব্র আগুন ছড়িয়েছে রাজধানীর কাছাকাছি ব্রাসিলিয়ান ন্যাশনাল ফরেস্টে। মাত্র দুদিনে পুড়ে গেছে ২০% এলাকা। গাছ কাটতে গিয়ে ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা, এমন ধারণা স্থানীয় পুলিশের। ধোঁয়ায় আচ্ছন্ন বিশাল এলাকা, যা ছড়িয়েছে আবাসিক এলাকাতেও। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে স্থানীয় বাসিন্দাদের অনেকে। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ায় আরও দ্রুত ছড়াচ্ছে আগুন। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জের বোলসোনারো কয়েকটি বনে গাছ কাটার অনুমতি দেওয়ার পর অঞ্চলটিতে বেড়ে যায় চোরা কারবারিদের দৌরাত্ম্য। যে বয়সে হেসে খেলে দিন কাটানোর কথা, সেই বয়সে অন্যের মানসিক স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় গাজার এক কিশোর। প্রিয় বাদ্যযন্ত্র ও ওদের মোহনীয় সুর দিয়ে গাজার স্বজন হারানো শিশুদের মন ভোলানোর চেষ্টা করছে ১৫ বছর বয়সী সাদ। প্রায় ১১ মাস ধরে চলা আগ্রাসনের যে ভয়াবহ প্রভাব পড়েছে উপত্যকাটির শিশুদের উপর, তা কিছুটা হলেও কাটানোর চেষ্টায় তৎপর এই কিশোর। ঘরবাড়ির ধ্বংসস্তূপে ঢাকা পড়া রাস্তা পেরিয়ে তাই প্রতিদিন শরণার্থী শিবিরে গিয়ে সে গান শোনায় শিশুদের, শেখায় ওদ বাজানো। এ যেন বাস্তবের হ্যামিলনের বাঁশিওয়ালা, তবে বাঁশি নয়, আরবি সংস্কৃতির জনপ্রিয় বাদ্যযন্ত্র ওদ পিঠে ঝুলিয়ে ছুটে চলেছে ইউসুফ সাদ নামের গাজার এই কিশোর। আর তার পেছনে ছুটছে অন্য শিশুরাও। জাহান নামে বসে পুষ্পের মতো হাসতে পারার অসীম ক্ষমতা যেন তাকে দুহাত ভরে দিয়েছেন সৃষ্টিকর্তা। আর তাই তো নিজ বাড়ির ধ্বংসস্তূপে বসে প্রিয় ঔদে এমন মোহনীয় সুর তুলছে সাদ। মাথা গোজার ঠাঁই আর পরিবার পরিজন হারালেও শোকের কাছে হারেনি ১৫ বছর বয়সী এই কিশোর। প্রত্যেক বাড়িতে আপনি ট্র্যাজেডি খুঁজে পাবেন। সবাই কোনো না কোনো প্রিয় মানুষকে হারিয়েছেন। অবর্ণনীয় কষ্ট সবাইকে ভোগ করতে হচ্ছে, কিন্তু বাঁচতে হলে তো বাঁচার মতো বাঁচতে হবে, সেই চেষ্টাই করছি। নিজের এই প্রাণোচ্ছল জীবনের আবেশ ছড়িয়ে দিচ্ছে গাজার বাকি শিশুদের মাঝেও। গান শোনাতে ছুটছে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আতঙ্কিত শোকাহত শিশুদের শেখাচ্ছে ওদ বাজানোর কৌশলও। মানুষ তো আশাই বাঁচে। আমরা আশা করে আছি একদিন সব আগের মতো হবে। মরলে বীরের মতো মরতে হবে, কাপুরুষের মতো নয়। তাই যুদ্ধের ভয়াবহতার মধ্যেও নিজে প্রাণবন্ত থাকছি, বাকিদেরও রাখার চেষ্টা করছি। সাদের স্বপ্ন আকাশ সম। যুদ্ধ শুরুর আগে স্থানীয় এক মিউজিক ইনস্টিটিউটে গান নিয়ে পড়াশোনা করছিল সে। স্বপ্ন একদিন বিশ্বের নাম করা একজন গায়ক হবে। এখন শিশুদের জন্য কিছু করাই তার জীবনের প্রধান লক্ষ্য হলেও বড় গাইয়ে হওয়ার স্বপ্ন এখনও জিইয়ে রেখেছে সে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইসরায়েল ও এর মিত্র দেশগুলোর পণ্য বয়কট করায় মুসলিম দেশের স্থানীয় বাজারে হ্রাস পেয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্যের চাহিদা। ফুলে ফেপে উঠেছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। মিশরের বাজারে জনপ্রিয়তা তুঙ্গে দেশীয় প্রতিষ্ঠান V7 কোলা। এদিকে সৌদি আরবে জনপ্রিয় কোকা কোলাকে ছাড়িয়ে গেছে কিনজা। গাজায় চলমান যুদ্ধের জেরে আন্তর্জাতিক পণ্যের দরপতন আরও বৃদ্ধি পাবে বলে অভিমত বিশ্লেষকদের। মিশরের একটি সুপার শপের দৃশ্য এটি। থরে থরে সাজানো আছে স্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানীয়ের বোতল আর ক্যান। মিশর, জর্ডান, কাতারের সুপার শপগুলোয় কোক পেপসির বদলে ক্রমেই জায়গা করে নিচ্ছে স্থানীয় ব্র্যান্ডের কোমল পানীয়। ব্যবসায়ীরা জানান, কোক পেপসির বাজারে রীতিমতো ধস নেমেছে। কোনো কোনো জায়গায় বিক্রি হ্রাস পেয়েছে 7 থেকে 8 গুণ।
কোকা-কোলা আর পেপসির বেচাকেনা কমে গেছে। আগে শুধু রমজান মাসে কোকা-কোলা মূল্য ছাড় সহ বাই ওয়ান গেট ওয়ানের অফার দিত, কিন্তু এখন কিছুদিন পরপরই বিভিন্ন অফার দিচ্ছে ওরা। বয়কটের প্রভাব দীর্ঘমেয়াদী হবে। প্রতি সপ্তাহে বিদেশি সফট ড্রিঙ্কস বিক্রি করেছি 500 থেকে 700 দিনার। এখন প্রতি সপ্তাহে 100 দিনার ওঠানো কষ্টসাধ্য। স্থানীয় ব্যবসায়ীদের তৈরি সফট ড্রিঙ্কস প্রতি সপ্তাহে বিক্রি করেছি 20 থেকে 60 দিনারের মাঝে। এখন 10 গুণ বেশি বিক্রি হয়। পণ্য বয়কটের এই ঝড়ে মিশরে তুমুল জনপ্রিয়তা পেয়েছে দেশটির নিজস্ব কোমল পানীয় কোম্পানি V7। গত বছরের তুলনায় এবছর রপ্তানি বেড়েছে প্রায় 3 গুণ। প্রতিষ্ঠাতা মোহাম্মদ নূর জানান, বিশ্বের 21টি দেশে রপ্তানি হচ্ছে তাদের পানীয়টি। V7 আমরা 2023 সালে বাজারে নিয়ে আসি। গাজায় যুদ্ধ শুরুর পরই মিশরীয় মার্কেটে এর বিক্রি শুরু করেছি। আল্লাহর রহমত, অনেক ভালো সাড়া পেয়েছি। নজরে আসলো মানুষজন কোক পেপসি বাদ দিয়ে আমাদের পণ্য কিনতে বেশি আগ্রহী। গত 1 বছরে স্থানীয় মার্কেটে V7 বিক্রির পরিমাণ 40% বৃদ্ধি পেয়েছে। অন্যান্য দেশে রপ্তানির পরিমাণও বেড়েছে 300 থেকে 350%। একই চিত্র সৌদি আরবেও। দেশটির বাজারে কোকা-কোলাকে পেছনে ফেলে জনপ্রিয়তার তুঙ্গে দেশি ব্র্যান্ড কিনজার। কিনজারের মুনাফা কোকা-কোলার চেয়েও এখন বেশি। খুব শীঘ্রই পেপসির বাজারেরও দখল নেবে। সফট ড্রিঙ্কস থেকে শুরু করে সাবান, ডিটারজেন্ট, শ্যাম্পু সবকিছুতেই ক্রেতারা এখন বয়কট করছে ইসরায়েল ও এর মিত্র দেশগুলোর পণ্য। কোকা-কোলা, পেপসি ছেড়ে আমি স্থানীয়ভাবে তৈরি করা সফট ড্রিঙ্কস কিনি, যেমন ভিকোলা কিংবা স্পাইরোস প্যাটিস। ডিটারজেন্ট সহ ঘরের অন্যান্য জিনিস কেনার ক্ষেত্রেও খেয়াল রাখি যেন ইসরায়েলি পণ্য না কিনতে হয়। ওদের জিনিসের বদলে মিশরীয় জিনিস কেনা অনেক ভালো। আগে কোকা-কোলা কিনলেও এখন আর কিনি না, এমনকি পেপসি কেনাও বাদ দিয়েছি। জরিপ অনুযায়ী মধ্যপ্রাচ্য সহ অন্যান্য মুসলিম বিশ্বে আন্তর্জাতিক পণ্যের দরপতন হয়েছে 4%। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।